Dear English Literature and Language Learners, English Honours কোর্সে রিডিং স্কিলস ডেভেলপিং রিডিং স্কিলস এর উপরে একটা পেপার রয়েছে। সেই পেপারটি সেখানে 100 নাম্বার, সেটা কিভাবে উত্তর করতে হবে সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে একটু জানিয়ে দেই যে সবচেয়ে ভালো হয় কিছু টেকনিক্স যদি অবলম্বন করা হয়, এবং এই টেকনিক্সগুলো এখানে বলা হয়েছে। সেখানে কতগুলো বিষয়ের উপর প্রশ্ন করা হয়, যেমন ইমেজের উপর প্রশ্ন থাকে, ওয়ার্ড চয়েসের উপর প্রশ্ন থাকে, সেন্টেন্স স্ট্রাকচারের উপরে, টোনের উপরে, আদার টেকনিক্স আছে যেগুলো অবশ্যই আমি বলবো অ্যাওয়ার্ড করার জন্য। কনটেক্সট এবং লিঙ্ক কোয়েশনস এটার বিষয়ে বলা হবে, ফাইনাল কোয়েশন অ্যাডভাইস কিছু অ্যাডভাইস বলা হবে, এবং কিছু রিমাইন্ডার আমি দিয়ে দেব। তাহলে আমি গভীরে চলে যাচ্ছি। দেখেন, প্রথমেই যদি আমি সেখানে দেখানো হয় যে ইমেজারিটা কী, আসলে ইমেজারিটা কী এটা আগে বুঝতে হবে, কারণ ইমেজারির উপর প্রশ্ন করা হয়। হোয়েন আস্কড অ্যাবাউট ইমেজারি, যখন কোনো ইমেজারি সম্পর্কে প্রশ্ন করা হবে আপনাকে, ইউ শুড আইডেন্টিফাই আ টেকনিক, আপনাকে অবশ্যই একটা টেকনিক অবলম্বন করতে হবে, অ্যান্ড এক্সপ্লেইন ইট ইন অ্যাজ মাচ ডিটেল অ্যাজ পসিবল, এবং এইটা যতটুকু সম্ভব আপনি ডিটেলসে আলোচনা করবেন। রিমেম্বার দ্য ফর্মুলাটা এরকম: অ্যান ইফেক্টিভ ইমেজ, সিমিলি হোক, মেটাফর হোক বা পার্সনিফিকেশন হোক, ইজ ড্যাশ জাস্ট এজ, ঠিক যেমনটি এটা ঠিক তেমনটি রাইটার এটা বোঝাতে চেয়েছে, এটার মতো এটা বোঝাতে চেয়েছে। এটাই তো ইমেজারি আসলে কতগুলো ইমেজারি আছে সেটা আমি একটু বলছি এখানে, যে কী কী ইমেজারি আছে। যেমন সিমিলি, এটা একটা ইমেজারি। সিমিলি বলতে আমরা কী বুঝি? দিস ইজ আ কম্প্যারিজন, এটা একটা কম্প্যারিজন, একটা তুলনা। সিমিলি বিটুইন ওয়ান থিং অ্যান্ড আনাদার, একটার সাথে আরেকটা, ইউজিং দ্য ওয়ার্ডস লাইক ওর অ্যাজ, সেখানে আপনি লাইক বা অ্যাজ পাবেন, সেটাকে সিমিলি ধরে নেবেন। আর মেটাফরটাকে, দিস গোজ আ স্টেপ ফার্দার দ্যান সিমিলির থেকে একটু এক ধাপ এগিয়ে রয়েছে মেটাফর বিষয়টা। তার মানে ডেসক্রাইবিং ওয়ান থিং অ্যাজ ডু ইট ইজ আনাদার, বাট দিস ইজ নট মেন্ট লিটারালি, মানে বাস্তবিক অর্থে এটা বোঝানো হবে না, কিন্তু মনে হবে যেন সে এরকম, যেন চাঁদ যেন রুটির মতো এরকম, বাট নট রুটি অ্যাকচুয়ালি, এরকম বিষয়টা, সেটা মেটাফর। এখন আসা যাক পার্সনিফিকেশনটাকে। দিস ইজ আ কম্প্যারিজন, এটাও একটা কম্প্যারিজন, হোয়ার অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট ইজ ডেসক্রাইবড অ্যাজ হ্যাভিং হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। একটা ইনঅ্যানিমেট অবজেক্ট বা বস্তুবাচক একটা বিশেষ্যকে বা একটা বস্তুকে এমনভাবে বর্ণনা করা হবে যেন এটার একটা প্রাণ আছে বা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, মানব বৈশিষ্ট্য রয়েছে, এরকমভাবে একটা বস্তুকে সম্বোধন করা হবে, বর্ণনা করা হবে, সেটা পার্সনিফিকেশন। তারপরে অ্যালিটারেশন, দিস ইজ হোয়ার consecutive words begin with the same consonant letter and more importantly the same sound. একই ধরনের কনসোনেন্ট দিয়ে শুরু হবে কতগুলো শব্দ, পাশাপাশি থাকবে বা বারবার বলা হবে কতগুলো শব্দ, সেই শব্দগুলো শুরু হবে কনসোনেন্ট দিয়ে, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একই রকম সাউন্ড হবে শব্দগুলো, সেটাকে বলা হবে অ্যালিটারেশন। আমরা কবিতার মধ্যে এগুলো দেখি। তারপরে অ্যাসোনেন্স হচ্ছে দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ অ্যালিটারেশনের মতোই শব্দগুলো থাকবে, বাট এখানে কনসোনেন্ট না থেকে ভাওয়েল সাউন্ড থাকবে, এবং ভাওয়েল লেটার দিয়ে শুরু হবে শব্দগুলো, সেটা নাম হয়ে যাবে অ্যাসোনেন্স। Onomatopoeia, this is where a word makes the sound of the thing it describes. যেটা এমন একটা ওয়ার্ড চুজ করা হবে, যে বিষয়টাকে বর্ণনা করা হচ্ছে সেই বিষয়টা এই ওয়ার্ড দিয়ে বোঝা যাবে। মানে ওয়ার্ড এবং বিষয়, যে বিষয় এবং যে ওয়ার্ড, মনে হয় যে সেই বিষয়টার সাউন্ড তৈরি হবে সেই ওয়ার্ড দিয়ে, সেই বিষয়টার সাউন্ড তৈরি হওয়া মানে কি, যেমন গিগলড, মারমার, এরকম শব্দগুলা যখন আমরা বলি তখন যেন এই শব্দগুলোর মধ্যে এক ধরনের কী আছে, ওয়ার্ড আছে, এক ধরনের পিকচার আছে,
এরকম আমরা একটা সাউন্ড শুনি, মানে শব্দের মধ্যে একটা সাউন্ড আছে, এরকম ধরনের শব্দ যদি ব্যবহার করি তাহলে অনোমাটোপেয়া। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে ইমেজারি কোশ্চেন বা কী ধরনের প্রশ্ন করা হতে পারে সেটা একটু বলে নেই, উদাহরণ দিই আমি। এখানে ধরা হোক একটা প্যাসেজ দেওয়া আছে, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যালাউড হিমসেলফ টু বিকাম ইনসুলেটেড ফ্রম রিয়ালিটি অ্যান্ড হ্যাভ হিজ ফেদার্স প্রিন্ট বাই দোজ অ্যারাউন্ড হিম। এই লাইনটা যদি বোঝা যায় তাহলে প্রশ্নগুলোর উত্তরটা সহজ হবে। এখানে দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যালাউড হিমসেলফ, নিজেকে অ্যালাউ করেছে, টু বিকাম ইনসুলেটেড ফ্রম রিয়ালিটি, বাস্তব থেকে আলাদা করে রেখেছে নিজেকে, অ্যান্ড হ্যাভ হিজ ফেদার্স প্রিন্ট, এবং তার ফেদার পরিপাটি করে রেখেছে। ফেদার তো পাখির থাকে, কিন্তু এখানে প্রাইম মিনিস্টারের ফেদার আছে এটা বলা হয়েছে, এবং ফেদারগুলো পরিপাটি করে রেখেছে। কার দ্বারা রাখা হয়েছে? বাই দোজ অ্যারাউন্ড, তার চারিপাশে যারা আছে তারা তার ফেদারগুলো পরিপাটি করে রেখেছে। এই কথাটা দিয়ে আমরা কি বুঝি? প্রশ্নটা যদি হয়, হাউ ডাজ দ্য রাইটার ইউজ ইমেজারি টু এমফাসাইজ দ্য প্রাইম মিনিস্টার ইনএবিলিটি টু ডু হিজ জব প্রপারলি, নিজের কাজটি করার অক্ষমতা একজন প্রাইম মিনিস্টার কিভাবে অভিব্যক্তি ঘটেছে, বা রাইটার কিভাবে বুঝিয়েছেন যে প্রাইম মিনিস্টার নিজে কাজটি নিজে করতে অক্ষম। উত্তরটা কি হতে পারে? পসিবল আনসার্সগুলো একটু দিয়ে দিয়েছে। পসিবল আনসার্সগুলো হতে পারে, উত্তরটা এরকম হতে পারে, দিস ইজ অ্যান ইমেজ, দ্য প্রাইম মিনিস্টার ইজ বিং কেপ্ট অ্যাওয়ে ফ্রম রিয়েল থিং, প্রাইম মিনিস্টার রিয়েল থিং থেকে আলাদা করে রেখেছেন, ইন দ্য ওয়ে, এমনভাবে, দ্যাট ইনসুলেশন কিপস দ্য কোল্ড আউট, যেভাবে ইনসুলেশনটা কোল্ড থেকে আলাদা করে রাখা হয়। ইনসুলেশন মানে বিচ্যুতি বা আলাদা করে রাখা, এরকম কিছু। তারপরে বিতে আরেকটা উত্তর দেওয়া হয়েছে, সেটাও হতে পারে, এটা একটু এলাবোরেটলি বলা হয়েছে উত্তরটি। সবগুলো উত্তরই কারেক্ট, আপনি যেটা পছন্দ করেন সেই ধরনের বোঝার জন্য যেটা ভালো, বা আপনি যেটা বুঝেন সেটা যাতে বোঝাটা যাতে কার্যকর, এই জন্য 3-4টা উত্তর একসাথে দেওয়া হয়েছে। বি নম্বর উত্তর এটাও হতে পারে, দিস ইজ আ ম্যাটাফর জাস্ট অ্যাজ আ বার্ড প্রিন্টস ইটসেলফ, যেমন করে একটা বার্ড, একটা পাখি তার পালক পরিপাটি করে, সো দ্যাট ইট উইল লুক অ্যান্ড ফিল অ্যাট্রাকটিভ, যাতে করে তাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় মনে হয়। সো টু দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ বিন প্রিন্ট বাই দ্য ফ্ল্যাটারি অফ দোজ অ্যারাউন্ড হিম, একইভাবে প্রাইম মিনিস্টারও তার পালক পরিপাটি করে রেখেছেন, বা ফ্ল্যাটারি দ্বারা, তোষামোদ দ্বারা, তার চারিদিকে যারা আছে তাদের তোষামোদ দ্বারা তিনি নিজেকে খুব পরিপাটি করে রেখেছেন। হি ইজ রিমুভড ফ্রম রিয়ালিটি, কিন্তু তিনি বা প্রাইম মিনিস্টার বাস্তবতা বা বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন। অ্যান্ড ইনসুলেটেড সাজেস্ট দ্যাট, এবং ইনসুলেটেড দিয়ে সাজেস্ট করছে বা এটা দিয়ে বোঝাতে যাচ্ছে, বা আলাদা আলাদা করে রাখার বিষয়টাকে দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে হি ইজ প্রোটেক্টেড ফ্রম হার্শ ট্রুথ অফ দ্য কান্ট্রিজ প্রবলেমস, এই যে দেশের সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর থেকে তিনি নিজেকে, এই যে সমস্যাগুলোর যে একটা সত্যি ট্রুথ, যে সত্য বিষয়টা, হার্শ ট্রুথ, কঠিন বাস্তবতার থেকে নিজেকে রক্ষা করে রেখেছেন এইভাবে। ফেদার্স অলসো সাজেস্ট, আর ফেদার বা পালক দিয়ে এটাও বোঝানো যাচ্ছে বা হচ্ছে যে দ্য ইমেজ অফ এ কেজড বার্ড অর পেট, একটা কেজড বার্ড, খাঁচায় বন্দি পাখি অথবা কোনো পোষা প্রাণীর সাথে একটা ইমেজ তৈরি করা হচ্ছে, পোষা প্রাণীর যে এই ফেদার্স দিয়ে। রিএনফোর্সিং দ্য আইডিয়া অফ পাওয়ারলেসনেস, যেটার মাধ্যমে একটা আইডিয়া চলে আসছে বা একটা ধারণা আমাদের চলে আসছে যে পাওয়ারলেসনেস, শক্তিহীনতার ধারণা। কেজড বার্ড বা পেট অ্যানিমালসদের তেমন শক্তি থাকে না, সেরকম কিছু বলা হয়েছে। সি নাম্বার, আরেকটা উত্তর দেখা যাক, দিস ইজ আ ম্যাটাফর হুইচ ডেসক্রাইবস দ্য পিপল অ্যারাউন্ড দ্য প্রাইম মিনিস্টার ফ্ল্যাটারিং হিম, ওই সমস্ত লোকদেরকে বর্ণনা করা হচ্ছে যারা প্রাইম মিনিস্টারের চারিদিকে থেকে তাকে তোষামত করে। ওকে, পরেরটাই চলে যাচ্ছি। এক্সাম্পল 2, পরের এক্সাম্পলটাই দেখছি। নাও অন দ্য ল্যাম্প লিট অ্যাভিনিউ,
এখন ল্যাম্প লিট ল্যাম্প আলোকিত রাস্তায় হি স্টপড তিনি দাঁড়ালেন অ্যান্ড স হিজ কালাসনেস অ্যাজ ইভিল তার যে কালাসনেস সব কিছু খাপ ছাড়া বা কোনো কিছুকে খুব গুরুত্ব না দেওয়া এই ধরনের একটা টেন্ডেন্সি যে উদাসীনতা এটা একটা খুব খারাপ দিক অ্যাবল টু টেক অল দ্য বিউটি আউট অফ লাইফ সমস্ত জীবনের বা জীবনের সমস্ত সৌন্দর্যকে থেকে আলাদা করে রেখেছেন দ্য ব্রাইটনেস ফ্রম দ্য মুন চাঁদের থেকে আলো বিচ্ছিন্ন করে রেখেছেন ফ্র্যাগনেস ফ্রম দ্য রোজেস গোলাপ থেকে সুগন্ধ আলাদা করে রেখেছেন এভাবে মানে ক্যালাসনেসের কারণে এগুলো সব আলাদা জীবন থেকে সব হারিয়ে গেছে তার এটা বোঝানো হয়েছে প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য রাইটার ইউজ ইমেজারি টু ইভোক দ্য ম্যানস ক্যারেক্টার এই মানুষের চরিত্রটা কিভাবে ইমেজারির মাধ্যমে বর্ণনা করা হয়েছে পসিবল আনসার্স কী এরকম আনসারগুলো হতে পারে ইন দিস ইমেজ দ্য ম্যানস ইভিল ইজ ডিসক্রাইবড অ্যাজ সামথিং কনক্রিট নট অ্যাবস্ট্রাক্ট তার যে ইভিল ক্যারেক্টারটা তার যে খারাপ চরিত্রটা তার চরিত্রটা এমন ইভিল যে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে সামথিং কনক্রিট একদম নিরেট বা কোনো কিছু বস্তু জাতীয় কিছু আমাদের কাছে চলে আসছে নট অ্যাবস্ট্রাক্ট যেটা আমরা চোখে দেখি না এরকম না আমরা চোখে দেখতে পাচ্ছি তার চরিত্রটা যেভাবে বর্ণনা করা হয়েছে এই যে এটা হচ্ছে কনক্রিট হয়ে গেছে তার চরিত্রটা মানে আমাদের চোখে দৃষ্টিগোচর হয়েছে অ্যাবস্ট্রাক্ট আর ক্যারেক্টার তো অ্যাবস্ট্রাক্ট থাকে গুণাবলী বা দোষ যেগুলো আছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বাট এটা আমাদের কাছে কনক্রিট হয়ে গেছে আমরা সলিড ফর্ম দেখতে পাচ্ছি তার চরিত্রের বিষয়টি বিতে দ্য ইমেজ সাজেস্ট দ্যাট দ্য ম্যানস প্রেসেন্স ইজ ডার্ক অ্যান্ড মেনাসিং ইমেজটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে এই লোকের প্রেসেন্সটা ইজ ডার্ক অ্যান্ড মেনাসিং ও ভয়াবহ ভীতিজনক অন্ধকারাচ্ছন্ন জাস্ট as সামথিং ইভিল উড টেক লাইফ অ্যাওয়ে ফ্রম দ্য গুডনেস অফ দ্য ওয়ার্ল্ড যেমন করে কোনো শয়তান বা কোনো খারাপ কিছু পৃথিবীর সমস্ত ভালো কিছুকে তাড়িয়ে দেয় দূরে সরিয়ে রাখে সো টু দ্য ম্যানস প্রেসেন্স এভাবে এই লোকের উপস্থিতিও সাকস দ্য গুডনেস আউট অফ এভরিথিং সব কিছুর থেকে ভালো জিনিসটা ছিনিয়ে নিয়েছে ভালো জিনিসটা দূর করে রেখেছে এই কামস ইনটু কন্ট্যাক্ট যার সাথেই সংস্পর্শে আসে যে বিষয়ের প্রতি সংস্পর্শে আসে যে বিষয়ের সংস্পর্শে আসে সেই বিষয়টার সৌন্দর্য হারিয়ে যায় ভালো জিনিসটা দূরীভূত হয়ে যায় সাচ অ্যাজ ফ্লাওয়ার্স মুনলিট অ্যান্ড বিউটি এরকম যে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে এর থেকে সমস্ত ভালো জিনিসটা দূরীভূত হয়ে গেছে এই লোকটির ক্যালাসনেসের কারণে তারপর সিতে দ্য ইমেজ অফ ম্যানস ইভিল ইজ ইফেক্টিভ এই যে মানুষের যে ইমেজটা তুলে ধরা হয়েছে যে ইভিল ক্যারেক্টারটা এটা খুবই সক্রিয়ভাবে তুলে ধরা হয়েছে অ্যাজ ইট ইজ অ্যাবল টু সাক আউট দ্য গুড কোয়ালিটিস অফ ফ্লাওয়ার্স যেহেতু এটা ভালো কিছু ফুলের থেকে যে ভালো গুণগুলা এটা আলাদা করে সাক আউট বের করে নিয়ে আসছে বিচ্ছিন্ন করেছে বিউটি বিচ্ছিন্ন করেছে লাইট বিচ্ছিন্ন করেছে ভালো কিছুর থেকে এটা দিয়ে আমরা এটা বুঝি পরেরটা যাচ্ছে এক্সাম্পল 3 টাইম টু কনফেস I'm a big fan of checkout. I have been for years, which I guess makes me old. By now, this famed coffee series has been transformed into a comfy, rather old armchair, one which I slum into. The DNA boys have checked out its stance. CID have reached down the back in search of blood and crusted weapons. In a sense, that chair is also, metaphorically, Glasgow. Last night I sighed and sank into its old familiar deeps. I was so deeply disappointed. The show has, over the years, been reupholstered more than once. এই প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে প্যাসেজটা এটাই বোঝানো হচ্ছে যে ট্র্যাগার্ড এর একজন ফ্যান তিনি ট্র্যাগার্ড হচ্ছে একটা
সিরিজ টিভিতে দেখানো হচ্ছে সিআইডির বা গোয়েন্দা। সেখানে তিনি এটার খুবই ভক্ত একজন মানুষ। আচ্ছা, তারপরে আমরা যদি প্রশ্নটা দেখি, সেটা প্রশ্নটার পরে উত্তরটা পড়লেই বোঝা যাবে, আরও ক্লিয়ার হবে। তার মানে উনি বোঝাতে চেয়েছে যে চেয়ারে বসে তিনি এটা দেখছেন এবং চেয়ারের সাথে ক্যারেক্টারের সাথে সম্পূর্ণ মিলে গেছে এবং অনেক দিন ধরে, অনেক বছর ধরে তিনি এটা দেখছেন এবং ফ্যান হয়ে গেছেন। তাহলে আমরা প্রশ্নতে চলে যাই। হাউ ডাজ দ্য রাইটার ইউজ ইমেজারি টু ইফেক্টিভলি পোর্ট্রে হিজ ফিলিংস অ্যাবাউট দ্য প্রোগ্রাম ট্রিগার্ড? ট্রিগার্ডের যে প্রোগ্রামটা, এটার প্রতি তার যে অনুভূতি, এটা কিভাবে তিনি প্রকাশ করেছেন রাইটার? আচ্ছা, পসিবল আনসার্স কী হতে পারে? এ, দ্য টিভি পুলিশ সিরিজ ইজ কম্পেয়ার টু অ্যান ওল্ড আর্মচেয়ার। এই যে পুলিশ সিরিজটা যেটা আছে টিভিতে দেখানো হচ্ছে, এটাকে তুলনা করা হচ্ছে আর্মচেয়ারের সাথে, যে আর্মচেয়ারে বসে তিনি এই টিভি পুলিশ সিরিজটা দেখেন। অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং ইট ইজ লাইক সেটলিং ইনটু এ কমফোর্টেবল চেয়ার। এবং তার যে অভিজ্ঞতা এই চেয়ারে বসে দেখা, এই চেয়ারে বসে দেখে তিনি একটা কমফোর্টেবল চেয়ারে রূপান্তরিত হয়েছে এই আর্ম চেয়ারটি। ইট ইজ ইফেক্টিভ, এটা ইফেক্টিভ এই কারণে যে ইট রিলেটস এ পিস অফ কমফোর্টেবল ফার্নিচার। এটা কমফোর্টেবল ফার্নিচারের সাথে তুলনা করা হয়েছে, রিলেট করা হয়েছে, দ্যাট উই অ্যাসোসিয়েট উইথ ওয়াচিং টিভির সাথে, টু দ্য ফ্যামিলিয়ার প্রোগ্রাম হি ইজ সেটিং আউট টু ওয়াচ। যেই ফ্যামিলিয়ার টিভি প্রোগ্রামটি তিনি দেখছেন, এটার সাথে তার যে আর্ম চেয়ারটি বা কমফোর্টেবল চেয়ারটি, এটার সাথে এক করে দেখেছেন। দ্য টু থিংস সিম ওয়েল ম্যাচড, এই দুইটার সাথে যেন মিলে গেছে, দুটাই কমফোর্টেবল। টিভি যে সিরিজটা আছে, এটা তিনি যতটুকু আনন্দদায়ক বা কমফোর্টেবল ফিল করেন, আর্ম চেয়ারে বসে সেই আর্ম চেয়ারটা একই রকম তার কাছে কমফোর্টেবল। বি, আমরা মেটাফোরে যাই। বিতে কি যে মেটাফোরটা দেওয়া আছে সেটার সম্পর্কে আরও বিশদ আলোচনা আছে। দ্য মেটাফোর কম্পেয়ার্স হিজ ফ্যামিলিয়ারিটি উইথ ট্যাগার্ড। তার ট্যাগার্ড এই টিভি সিরিজের সাথে তার ফ্যামিলিয়ারিটি সম্পর্কে বলা হয়েছে মেটাফোরের মাধ্যমে। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, উইথ দ্য কমফোর্টেবল আর্ম চেয়ারে বসে, ইন হুইচ হি ইজ অলসো অ্যাকাস্টম টু ওয়াচিং দিস টিভি সিরিজটা তিনি এই আর্ম চেয়ারে বসে দেখতেন। দ্য সিরিজ ইজ অ্যাবাউট পুলিশ ওয়ার্ক ইন গ্লাসগোতে পুলিশ ওয়ার্কের উপর একটা সিরিজ। অ্যান্ড দ্য ইমেজ সাজেস্ট দ্যাট হি এনজয়েজ দ্য শো সো মাচ দ্যাট, তিনি এতটাই পছন্দ করেন এই শোটা যে হি হ্যাজ বিকাম পার্ট অফ ইট, এবং তিনি এই শোয়ের একটা অংশ হয়ে দাঁড়িয়েছেন, এতটাই পছন্দ করতেন। দ্য ফরেন্সিক ডিএনএ অ্যান্ড সিআইডি বয়েজ হ্যাভ বিন লুকড ওভার হিজ চেয়ার। ডিএনএ এবং সিআইডি বয়েজরা তার চেয়ারটা দেখেছেন। হি হ্যাজ বিন ওয়াচিং দ্য শো ফর সো লং, এত বছর ধরে তিনি এই শোটা দেখছেন। দ্য মেটাফোর ইজ রেইনফোর্স, এটাই হচ্ছে মেটাফোর, মানে চেয়ারের সাথে মেটাফোর তুলনা করা হয়েছে টিভি প্রোগ্রামটার সাথে। দ্য মেটাফোর ইজ রেইনফোর্সড অ্যাজ অ্যান এক্সটেন্ডেড ইমেজারি বাই দ্য ওয়ার্ড রিআপহোলস্টার্ড। এই মেটাফোরটা আরও বেশি ভালোভাবে বোঝা গেছে যখন নাকি একটা কথা বলেছেন যে হলস্টার্ড মানে কোনো কিছু আসবাবপত্র, কোনো রুমের ভিতরে স্থাপন করা বা আনা, যেমন করে আর্মচেয়ারটি আনা হয়েছে, নতুন করে যেন আনা হয়েছে আর্মচেয়ারটি, এরকম কিছু। পরেরটি আমরা যাচ্ছি। দ্য ইমেজ ইজ ইফেক্টিভ বিকজ ট্যাগার্ড ইজ অ্যাবাউট মার্ডার্স অ্যান্ড সলভিং ক্রাইমস। ট্যাগার্ড সিরিজটা হচ্ছে মার্ডার নিয়ে এবং সলভিং ক্রাইমস নিয়ে। অ্যান্ড দ্য ইমেজারি কানেক্টস দ্য টু ইন টার্মস ফ্যামিলিয়ার টু ভিউয়ার্স, এবং যারা দেখছেন তাদের কাছে এই দুইটা টার্ম খুবই ফ্যামিলিয়ার। বাই ডেসক্রাইবিং ডিএনএ অ্যান্ড সিআইডি এবং ডিএনএ মেনদেরকে বর্ণনা করে, অ্যাকচুয়ালি কামিং ইন টু হিজ রুম টু লুক অ্যাট দ্য চেয়ার। ম্যান অ্যাজ অ্যাকচুয়ালি কামিং, তারা এসছে, যেন তারা এসছে, তার চেয়ারটি দেখেছে। অ্যান্ড মেক্স দ্য রিডার থিঙ্ক অফ দ্য টিভি প্রোগ্রাম, এই টিভি প্রোগ্রাম সম্পর্কে যাতে পাঠকরা এটা বুঝতে পারেন, মানে একটা রিলেট করা হয়েছে দুইটার সাথে। পরেরটি আমরা যাচ্ছি। Example 4. No basket ever carried more eggs than young Alice did. Hopes that Friday.
কোনো বাস্কেটে এতটা ডিম ধরে রাখতে পারে নাই যেমন নাকি ইয়াং অ্যালেক তার ফ্রাইডেতে এতগুলো আশা আকাঙ্ক্ষা তিনি ঝুড়িতে রেখেছেন, বা এত আশা আকাঙ্ক্ষা তিনি বহন করছেন মানুষের জন্য। এটার একটু বিস্তারিত গেলে বোঝা যাবে কি বলতে চাচ্ছেন। প্রশ্নটা আগে জেনে নেই। হাউ ডাজ দ্য রাইটার ইউজ ইমেজারি টু হেল্প দ্য রিডার আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট অ্যালেক্স হোপস? অ্যালেকের হোপ সম্পর্কে কিভাবে তিনি বোঝাতে চেয়েছেন রাইটার আমাদেরকে? উত্তরটা দেখছি, পসিবল আনসার্স। দিস ইজ আ সিম্পল ম্যাটাফর, একটা সাধারণ একটা ম্যাটাফর, হোয়ার হোপস অ্যান্ড এগস আর রিলেটেড টু ওয়ান অ্যানাদার। হোপ এবং ডিম, আশা এবং ডিমের সাথে তুলনা করা হয়েছে, রিলেট করা হয়েছে একটার সাথে আরেকটা। জাস্ট এজ সাম ওয়ান উড ক্যারি এ বাস্কেট অফ এগস, যেমন করে একজন বাস্কেট ভর্তি এগস বহন করেন, সো টু অ্যালেক ইজ ক্যারিং পিপলস এক্সপেকটেশন, তেমনিভাবে অ্যালেকও মানুষের আশা আকাঙ্ক্ষা বহন করছেন বা বয়ে বেড়াচ্ছেন। ইট ইজ ইফেক্টিভ বিকজ ইট রিলেটস টু এ স্মল টাউন, এটা একটা স্মল টাউনের সাথে সম্পর্কিত একটা ঘটনা। অর ভিলেজ হোয়ার এগস উড বি ক্যারিড ইন এ বাস্কেট, সেখানে বাস্কেট ভরে এগ বহন করা হয়। পরের উত্তরটা আমরা দেখছি যে দ্য ইমেজ অফ ইজ অফ এ বাস্কেট, ইমেজটা হচ্ছে একটা বাস্কেটের ইমেজ। অ্যালেক ইজ লাইক দ্যাট বাস্কেট, আর অ্যালেক সেই বাস্কেটের মতোই। অ্যান্ড ক্যারিজ হোপস রেদার দেন এগস, আর অ্যালেক কিন্তু ডিম বহন করেন না, তিনি বহন করেন হোপস, মানুষের জন্য আশা আকাঙ্ক্ষা। হি ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড হ্যাজ বিন ট্রাস্টেড উইথ সামথিং রিস্কি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকে এই রিস্কি কাজের জন্য তাকে বিশ্বাস করা হয়েছে। জাস্ট এজ এগস ক্যান ব্রেক, যেমন করে হতে পারে ডিম ভেঙে যেতে পারে, সো টু হি ক্যান লেট পিপল ডাউন, ঠিক তেমনিভাবে মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভেঙেও তিনি দিতে পারেন। দিস ইজ ইফেক্টিভ ইন শোয়িং হিজ নার্ভাসনেস, তার নার্ভাসনেস দেখানোর ব্যাপারে এটা খুবই ইফেক্টিভ হয়ে গেছে, খুবই ক্রিয়াশীল বা খুব চমৎকারভাবে দেখানো হয়েছে তার নার্ভাসনেস। দ্য ওয়ার্ড নো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স রিএনফোর্স দ্য ইম্পর্টেন্স অফ অ্যালেক্স হোপস, সেন্টেন্সের শুরুতে নো দিয়ে যে অ্যালেক্সের হোপগুলা ইম্পর্টেন্স দেখানো হয়েছে নো কথাটা দিয়ে। নাম্বার সি, দ্য এক্স অ্যান্ড হোপস আর সিমিলার, এক্স এবং হোপস সিমিলার, একই ধরনের। জাস্ট এক্স আর ইজিলি লস্ট অর ড্যামেজড, যেমন করে এগ সহজে নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, সো টু আর দ্য হোপস হুইচ অ্যালেক ফিলস হিজ কিপার অফ, তেমনিভাবে অ্যালেকও মানুষের আশা আকাঙ্ক্ষা ধরে রাখেন অ্যান্ড ওয়ান্টস টু প্রোটেক্ট, এবং তাদের আশা আকাঙ্ক্ষাকে রক্ষা করতে চান। দ্য ইমেজারি ইজ সিম্পল, এই ইমেজারি কিন্তু সাধারণ সহজ একটা ইমেজারি, বাট ইফেক্টিভ, কিন্তু অত্যন্ত কার্যকর। অ্যাজ উই ক্যান অল রিলেট টু হাউ ইজিলি এ লার্জ বাস্কেট কুড বি ড্রপড, যেহেতু কীভাবে হতে পারে বিশাল একটা বাস্কেট ড্রপ হয়ে গেল, হাতের থেকে পড়ে গেল, অ্যান্ড হাউ ইজিলি হোপস ক্যান বি ডিনাইড অর ডিসঅ্যাপয়েন্টেড, এবং কীভাবে মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো ভেঙে যেতে পারে অথবা তাদের আশা আকাঙ্ক্ষা থেকে তাদের বঞ্চিত করা হতে পারে। এখন আসা যাক ওয়ার্ড চয়েস নিয়ে। When asked about word choice, যখন ওয়ার্ড চয়েস সম্পর্কে প্রশ্ন করা হবে, you should always consider what effect the word used by the writer have on the reader. পাঠকের উপর সেই ওয়ার্ডটির কীরকম প্রভাব রয়েছে সেটা আপনাকে বিবেচনা করতে হবে। Why have they used particular words? কেন লেখক এই বিশেষ শব্দটা অথবা ফ্রেজটা ব্যবহার করেছেন? How do they help their argument? কীভাবে তাই এই আর্গুমেন্টটা ব্যাপারে এই ওয়ার্ডগুলা বা এই ফ্রেজটা কীভাবে মিন আউট করে বা আমাদেরকে এটা বুঝায়। দ্য রাইটার মাইট ইউজ ইনফর্মাল অর কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, লেখক হয়তো বা অবশ্যই ব্যবহার করবেন ইনফর্মাল অথবা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বা চলিত ভাষা, হুইচ সাউন্ডস মোর লাইক স্পোকেন ইংলিশ, যেটা শুনতে অনেকটা স্পোকেন ইংলিশ বা কথ্য ভাষার মতন মনে হবে। অ্যান্ড ক্যান কন্টেইন, এবং থাকতে পারে অ্যাব্রিভিয়েশন, থাকতে পারে ইউজ অফ সেকেন্ড পারসন, ইউ থাকতে পারে তুমি করে বলা হবে। স্ল্যাং ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন, স্ল্যাং ওয়ার্ডস এবং এক্সপ্রেশন থাকবে। ইনফর্মাল এক্সপ্রেশনস থাকবে, যেমন বাই দ্য ওয়ে, ইউ মে। ইউজ অফ নিকনেম থাকবে,
শর্টেন্ড ভার্সনস অফ ওয়ার্ডস বা শব্দের সংক্ষিপ্ত রূপ থাকবে। ল্যাপসেস ইন রিটেন গ্রামার রুলস, কিছু গ্রামার রুলস বাদ দেওয়া হবে বা থাকবে না, এভাবেও কোনো সেন্টেন্স লেখা হতে পারে। আবার সেখানে দেখা যাবে যে ডায়ালেক্ট ব্যবহার করা হয়েছে। ডায়ালেক্ট হচ্ছে আঞ্চলিক ভাষা, স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক টু ওয়ান এরিয়া, কোনো বিশেষ অঞ্চলে ব্যবহৃত। হোয়ার ইংলিশ ইজ স্পোকেন, যেখানে ইংরেজি বলা হয়। যেমন স্কটল্যান্ডের ভাষাটা যেটা স্কটস ভাষায়, সেটাও ইংরেজি বাট একটু ডিফারেন্ট। তারপর ব্যবহার করতে পারেন rhetorical ল্যাঙ্গুয়েজ বা কবিতার ভাষা। দিস ইজ অফেন ইউজড হোয়েন সামওয়ান ইজ গিভিং এ স্পিচ। রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজটা আসলে কবিতার ভাষার চেয়ে আমরা বক্তৃতার ভাষাটাই এখানে বেশি প্রযোজ্য, সেখানে ইমোশন থাকবে। দিস ইজ ফর্মাল, এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ সেখানে, যদি বক্তৃতার ভাষা যেগুলো হয়। এলিভেটেড, খুব উচ্চমর্গের। অ্যান্ড হ্যাজ অ্যান ইমপ্রেসিভ ইফেক্ট, এবং খুব ইমপ্রেসিভ ইফেক্ট থাকবে। থিঙ্ক অফ এ পলিটিশিয়ান গিভিং আ স্পিচ, যেমন ধরা যাক একজন রাজনীতিবিদ যে বক্তৃতাটা দেন, সেটা রেটোরিক্যাল স্পিচ বা রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ। তারপরে লেখক ব্যবহার করতে পারেন জার্গন। জার্গন হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজিং টেকনিক্যাল টার্মস অন এ পার্টিকুলার সাবজেক্ট, কোনো বিশেষ বিষয়ের উপরে টেকনিক্যাল টার্মস ব্যবহার করে যে লেখাটা হয় সেটাকে জার্গন বলে। দিস ইজ অফেন ইউজড নেগেটিভলি, এটা নেগেটিভ ওয়েতে লেখা হয় এই লেখাটা। টু মেক সামওয়ান সাউন্ড নলেজেবল অ্যাবাউট আ পার্টিকুলার সাবজেক্ট, কোনো বিশেষ বিষয়ে খুব পাণ্ডিত্য প্রদর্শনের জন্য এটা লেখা হয় এবং নেগেটিভলি এটা প্রদর্শন বোঝানো হয়। ইউজ আর্কেইজমস বা ওল্ড ফ্যাশন ওয়ার্ডস, খুব পুরাতন কিছু শব্দ বা প্রাচীন শব্দ ব্যবহার করা হতে পারে এবং এক্সপ্রেশন ব্যবহার করতে হতে পারে। যেমন দাও, আমরা দাও বলি না, আমরা এ সফট আনসার টার্নথ আওয়ার রাত, টার্নথ বলি না, আমরা টার্নড বলি। দাও বলি না, আমরা ইউ বলি, কিন্তু এগুলো হচ্ছে দাও এবং টার্নথ, দি, দাও, এগুলো হচ্ছে সব পুরাতন বা ওল্ড ফ্যাশনড ওয়ার্ডস, এগুলো ব্যবহার হতে পারে। এরপরে আমরা যাচ্ছি যে মোস্ট অফেন, অধিকাংশ ক্ষেত্রে ইউ উইল বি আস্কড টু এক্সপ্লেইন দ্য কনোটেশন অফ এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের কনোটেশন বা মিনিং, শব্দের অর্থটাকে সেটা বলা হতে পারে। অ্যান্ড শো হোয়াই দ্য রাইটার হ্যাজ ইউজড ইট, এবং দেখাতে বলা হতে পারে যে কেন রাইটার এই শব্দটা ব্যবহার করেছেন। থিঙ্ক ইফ দ্য ওয়ার্ড ইউজড ইজ ইমোটিভ যদি কোনো ওয়ার্ড হয় বা খুব আবেগপ্রবণ শব্দ হয়, ট্রাইং টু স্টির আপ স্ট্রং ফিলিং ইন দ্য রিডার, যে ওয়ার্ডটি ব্যবহার করা হয় খুব বেশি উত্তেজনা সৃষ্টি করার জন্য লেখকের পাঠকের ভিতরে, সেটাকে ইমোটিভ ওয়ার্ড দিয়ে করা হয়। যেমন হরিফাইং আর অ্যাপলোয়িং, এরকম ইমোশন যদি তৈরি করার জন্য উদ্দেশ্য থাকে তাহলে ইমোটিভ ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। আর মাচ মোর ইমোটিভ দ্যান আনপ্লেজেন্ট, এগুলো খুব ইমোটিভ ওয়ার্ড। তখন এই ফর্মুলাটা ব্যবহার করা হবে। সেখানে ফর্মুলাটা হচ্ছে, যদি বলা হয় কোনো ওয়ার্ড সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা এরকম হবে, দ্য ওয়ার্ড ড্যাশ হ্যাজ কনোটেশন অফ, এই ওয়ার্ডের এই অর্থটা আছে যে এটা, হুইচ মেক্স দ্য রিডার থিঙ্ক অফ, যেই ওয়ার্ডের মাধ্যমে পাঠক চিন্তা করে এরকম কিছু সামথিং ডট ডট ডট, তারপর ফুল স্টপ দিয়ে দিবেন। দিস অ্যাডস টু দ্য রাইটার্স আইডিয়া দ্যাট, এবং লেখকের আইডিয়াটা এটা দ্বারা বোঝানো হয় যে ডট ডট ডট, তারপরে দেখবেন এই ওয়ার্ডের কি, রাইটারের আইডিয়াটা কি এই ওয়ার্ডটা ব্যবহারের পেছনে। ওকে, তাহলে পরের পৃষ্ঠে আমি যাচ্ছি। এরপরে আমি একটা উদাহরণ দিই ওয়ার্ড চয়েসের উপরে। এক্সাম্পলস, এখানে এ 9-year-old boy is attacked and killed while fleeing from dingoes on a beach at Fraser Island. ডিঙ্গো হচ্ছে এক ধরনের বন্য কুকুর, হিংস্র কুকুর, সেটার থেকে পলায়ন করার জন্য একটা বালক, 9 বছর একটা বালক দৌড়ে পালাচ্ছে। ইজ অ্যাটাকড অ্যান্ড কিলড, দৌড়ে পালাচ্ছিল, তখন তাকে আক্রমণ করলো সেই ডিঙ্গো এবং তাকে হত্যা করলো এই বালকটাকে, ফ্রেজার আইল্যান্ডে ইন নর্থ ইস্টার্ন অস্ট্রেলিয়া।
দ্য নিউজ অ্যাজ রেয়ার অ্যাজ ইট ইজ হরিফাইং, এই নিউজটি অত্যন্ত হরিফাইং এবং রেয়ার। elicits the predictability violent response, এটা ভায়োলেন্ট রেসপন্স পাঠকদের মধ্যে জুগিয়েছে। There have been calls for the complete destruction of the island's 160 protected dingoes, আর এই কারণে যে আহ্বান জানানো হয়েছে 160টি যে প্রটেক্টেড ডিঙ্গোস রয়েছে তাদেরকে ধ্বংস করার জন্য সম্পূর্ণভাবে। পাস্ট অ্যাটাকস আর ড্রেসড আপ, আগের অ্যাটাকগুলা আবার নতুন করে আনা হয়েছে লেখালেখিতে, অ্যান্ড রিটোল্ড ইন গ্রাফিক ডিটেল, এবং এগুলাকে খুব সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ দ্য অথর কনভে হিজ ডিসঅ্যাপ্রুভাল অফ দ্য সাজেশন দ্যাট অল দ্য ডিঙ্গোস শুড বি কিলড? এই লেখার ভিতরে লেখক যেটা বোঝাতে চেয়েছেন যে একটা ছেলে মারা গিয়েছে, এই কারণেই যে লেখালেখি হয়েছে এতে করে সবাই মত দিয়েছেন যে 160টা ডিঙ্গোসকে হত্যা করা হবে, কিন্তু লেখক এটা চান না। এটা লেখকটা দ্বিমত পোষণ করছেন, এবং কিভাবে বুঝলাম আমরা দ্বিমত পোষণ করছেন, লেখার ভিতরে কিভাবে বোঝা গেছে সেটাই প্রশ্ন। উত্তরটা হতে পারে, পসিবল আনসার হতে পারে, দ্য রাইটার ডাজ দিস, লেখক এটা করেছেন বা ডিসঅ্যাপ্রুভালটা প্রকাশ করেছেন ইউজিং ওয়ার্ডস, শব্দগুলো ব্যবহার করে, যেমন লাইক ভায়োলেন্ট কথাটি ব্যবহার করেছেন, ডিস্ট্রাকশন কথাটা ব্যবহার করেছেন, ড্রেসড আপ কথাটি ব্যবহার করেছেন, অ্যান্ড গ্রাফিক কথাটি সাজিয়ে গুছিয়ে লিখেছেন, এটা ব্যবহার করেছেন। এভাবে তিনি তার স্ট্রং ফিলিং তিনি প্রকাশ করেছেন যে এটার বিরুদ্ধে তিনি স্ট্রং ফিলিং তার রয়েছে, এটা তিনি চান না, এই কথাগুলোর মাধ্যমে বোঝা গেছে। আবার আরেকটা উত্তর দেখি, দ্য ওয়ার্ড predictably has connotation of an automatic response, অটোমেটিক রেসপন্সের সাথে predictably মিনিংটা বোঝা যায়। This makes the reader think that, আর এটার মাধ্যমে রিডাররা চিন্তা করছে যে দ্য পিপল আর রেসপন্ডিং উইদাউট থট, এবং লোকেরা এটার বিষয়ে খুব কোনো চিন্তা ভাবনা না করেই রেসপন্স করছেন, হুইচ অ্যাডস টু দ্য রাইটার্স আইডিয়া দ্যাট, যার কারণে এটা রাইটার একটা আইডিয়া অ্যাড করছে এখানে যে দে আর আনঅরিজিনাল অ্যান্ড ডাল, তারা আনঅরিজিনাল, যারা এরকম চিন্তা করছেন, এবং তারা ডাল ব্রেনের। ড্রেসড আপ আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, হ্যাজ কনোটেশনস অফ ডিগিং ডিপ, এটা হচ্ছে খুব গভীরে গর্ত করা, which suggests that people are looking far into the past to come up with any old excuse, লোকেরা অনেক অতীতে চলে গেছেন এবং কিছু ওল্ড এক্সকিউজ, কিছু অজুহাত তুলে ধরার জন্য কিছু ঘটনা তারা আবার সামনে নিয়ে আসছে। দেখেন স্যার, the author clearly does not think much of these people, এই সমস্ত লোকদের নিয়ে খুব একটা চিন্তা করেন না। তারপরে আরেকটা উত্তর আছে, দ্য ওয়ার্ডস ভায়োলেন্ট অ্যান্ড ডিস্ট্রাকশন বোথ সাজেস্ট দ্যাট, এই দুইটা শব্দ এটাই সাজেস্ট করে দিয়ে হাউ অ্যাগ্রেসিভ দ্য পিপলস রেসপন্সেস, লোকদের যে সাড়া দিয়েছেন যেভাবে, এটা কতটুকু তারা রেসপন্স করেছেন, সেটা অ্যাগ্রেসিভ, কতটুকু অ্যাগ্রেসিভ তারা লোকেরা যারা সাড়া দিয়েছেন এটাকে। অ্যান্ড দ্য রাইটার মেক্স ইট ক্লিয়ার দ্যাট, এবং লেখক এটা স্পষ্ট করে দিয়েছেন যে হি ডিসঅ্যাপ্রুভস অফ দিস, তিনি এটাকে দ্বিমত পোষণ করেন এটার সাথে এবং ডিসঅ্যাপ্রুভ করেন। অ্যান্ড দ্য রেসপন্সেস আর ফুল অফ ওভার এক্সাজারেটেড নেগেটিভিটি, এবং এই রেসপন্সটা অবশ্যই ওভার এক্সাজারেটেড, খুব অতিরঞ্জিত হয়ে গেছে। জি নাম্বারে আমরা আসছি, আরেকটা উত্তর হতে পারে, দ্য রাইটার ইউজেস মেনি ওয়ার্ডস হুইচ শো, অনেক ওয়ার্ড ব্যবহার করেছেন যে ওয়ার্ডগুলো দেখায় হাউ ইররেসপন্সিবল, অবিবেচক, কাণ্ডজ্ঞানহীন, থটলেস এবং অ্যাগ্রেসিভ দিস পিপল আর, এই সমস্ত লোকেরা কতটুকু থটলেস এবং অ্যাগ্রেসিভ। অ্যান্ড সো মেক্স হিজ ডিসঅ্যাপ্রুভাল কোয়াইট ক্লিয়ার, এবং এর মাধ্যমে তার যে ডিসঅ্যাপ্রুভাল, এটা যে তিনি চান না যে এতগুলা ডিঙ্গোসকে হত্যা করা হোক, এটা ক্লিয়ার করেছেন এই ওয়ার্ডগুলো ব্যবহার করে। এখন আরেকটা প্যাসেজের অংশ আমরা দেখব। এভার সিন্স আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একটা বাচ্চা ছিলাম বা ছোটো ছিলাম,
মিউজিয়ামস হ্যাভ ফ্যাসিনেটেড মি। মিউজিয়াম বা জাদুঘর আমাকে মুগ্ধ করেছিল। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসতাম। ইভেন দ্য মোস্ট ডাস্টি অ্যান্ড ড্রাভ হ্যাভ আ ম্যাজিক ফর মি। এবং আমার কাছে একটা ম্যাজিক ছিল, ওই সবচেয়ে ধুলিময় বা খুব ড্র্যাভ একটা বিষয়, খুব সাদামাটা বিষয়টা আমার কাছে অনেক আকর্ষণীয় মনে হতো। আই ওয়াজ দ্য ডিসপিয়ার অফ মাই মাদার হোয়েন আই ওয়াজ আ চাইল্ড। আমি যখন একটা বাচ্চা ছিলাম তখন মায়ের কাছে আমি একটা ডিসপিয়ার ছিলাম, বা হতাশা আর মতো একটা বাচ্চা ছিলাম। হতাশা, আমাকে নিয়ে খুব হতাশায় ভুগতেন আমার মা। ফর আই ওয়াজ অলওয়েজ ব্রিংিং হোম ফসিলস, কারণ আমি সবসময় বাসায় ফসিল নিয়ে আসতাম, জীবাশ্ম, বিটস অফ ইন্টারেস্টিং রক, এবং কিছু শিলা আমি রক নিয়ে আসতাম বাসায়, such like to add to the overburdened window sill museum which I had of my own. যেখানে আমি ওভারবার্ডেন, আমার একটা ছোট উইন্ডো সিল মিউজিয়াম ছিল, ছোট একটা মিউজিয়াম ছিল, যেটা আমি পূর্ণ করে রাখতাম ওগুলো দিয়ে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, শো হাউ দ্য ওয়ার্ড চয়েস ইন দ্য প্যারাগ্রাফ এম্পাসাইজ দ্য রাইটার্স ইন্টারেস্ট ইন মিউজিয়াম। মিউজিয়ামের প্রতি যে রাইটার একটা ইন্টারেস্ট, সেটা কীভাবে প্রকাশ করা হয়েছে। পসিবল আনসারটাকে, হি টেলস আস হাউ মাচ হি লাইকস মিউজিয়ামস। তিনি বলেছেন, বা এই বাচ্চাটা বলেছে যে সে কীরকম পছন্দ করতো মিউজিয়াম, এবং দ্যাট হি হ্যাজ অলওয়েজ লাইকড দেম, এবং কতটা পছন্দ করতো, লাইক করতো, মিউজিয়ামকে লাইক করতো, এবং কতটা লাইক করতো সেটা বলা হয়েছে। হি লাইকস এভরি টাইপস অফ মিউজিয়াম, সে সব মিউজিয়াম পছন্দ করতো। নো ম্যাটার হাউ ওল্ড অর ড্র্যাব, সেটা যতই ওল্ড হোক বা ড্র্যাব হোক, যেটাই হোক না কেন, যে কোনো মিউজিয়ামকে তিনি পছন্দ করতেন। পরেরটা, আরেকটা আনসার হতে পারে, ম্যাজিক সাজেস্ট এনচেন্টমেন্ট অ্যান্ড প্লেজার। এখানে ম্যাজিক কথা বলেছে, সমস্ত মিউজিয়াম তার কাছে ম্যাজিক মনে হয়েছে। এটা দিয়ে, ম্যাজিক দিয়ে বোঝানো হয়েছে যে এনচেন্টমেন্ট, মুগ্ধতার প্রকাশ পেয়েছে, প্লেজার প্রকাশ পেয়েছে। ফ্যাসিনেটেড হ্যাজ কনোটেশন, আর ফ্যাসিনেটেড কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে একটা মিনিং আছে, বিং ডিপলি অ্যান্ড এনজয়েবলি অ্যাবজর্বড। ফ্যাসিনেশন মানে কোনো কিছুতে খুব ডিপলি এবং এনজয়েবলি অ্যাবজর্ব হলেই সেটা ফ্যাসিনেটেড হয়ে যায় কারো কাছে। দিস হেল্পস দ্য রিডার আন্ডারস্ট্যান্ড, আর এইভাবে পাঠকের কাছে এটা বুঝে আসছে বা পাঠক বুঝতে পেরেছে হাউ ইন্ট্রিগিং দ্য রাইটার ফাউন্ড মিউজিয়াম, কীভাবে মিউজিয়ামটা তার কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় বিষয় দাঁড়িয়েছে। আরেকটা আনসার, দ্য রাইটার এমফাসাইজেস ইন্টারেস্ট ইন মিউজিয়ামস বাই ইউজিং দ্য ওয়ার্ড ম্যাজিক। ম্যাজিক ওয়ার্ডটি দিয়ে তিনি তার ইন্টারেস্টটা প্রকাশ করেছেন। হুইচ সাজেস্ট দেয়ার ইজ সামথিং স্পেশাল, কিছু একটা স্পেশাল, ম্যাজিক মানে স্পেশাল, অলমোস্ট মিস্টেরিয়াসলি অ্যাপলিং অ্যাবাউট দেম, এবং একটা মিস্টিরিয়াস সামথিং, এই জন্য ম্যাজিক শব্দটা দিয়ে এই মিস্টেরিয়াস সামথিং বা স্পেশাল সামথিং এটা বোঝানো হয়েছে। নাম্বার ডে, আরেকটা উত্তর আমরা দেখছি, ওয়ার্ডস লাইক ম্যাজিক অ্যান্ড ফ্যাসিনেটেড, এই দুইটা শব্দ দিয়ে আমরা বুঝি বা দেখাই যে শো হাউ দ্য রাইটার ইজ অ্যাট্রাক্ট টু মিউজিয়াম, কীভাবে মিউজিয়ামের প্রতি আকর্ষণ বা ইন্টারেস্ট ফিল করেছেন, আকর্ষণ ফিল করেছেন, এই দুইটা শব্দ দিয়ে বোঝানো হয়েছে। এরপর আমরা যাচ্ছি সেন্টেন্স স্ট্রাকচার। When writing about sentence structure, you must describe the noteworthy features of a sentence and explain their effect. যদি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে কোনো প্রশ্ন করা হয়, তাহলে অবশ্যই ফিচার্সগুলো দেখতে হবে একটা সেন্টেন্সের, এবং এক্সপ্লেন করতে হবে সেই সেন্টেন্সের ইফেক্টটা কী, প্রভাবটা কী। ফলো দিজ 3 স্টেপস, 3টে স্টেপস এখানে দেওয়া হয়েছে, এগুলো ফলো করতে হবে, তাহলে ভালো একটা উত্তর লেখা হবে। প্রথমটা হচ্ছে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, এটা কী ধরনের সেন্টেন্স, এটা স্টেটমেন্ট আর কোয়েশ্চেন, নোট স্পেশালি rhetorical questions where no answer is really expected. কিন্তু rhetorical question যদি হয়, সেটা কিন্তু কোনো উত্তর চাওয়া হয় না। মানে rhetorical বলতে আমি ওই যে বক্তৃতায় যে সমস্ত প্রশ্ন করা হয় বক্তৃতা করতে যেয়ে, সেখানে উত্তর চাওয়া হয় না, এটা হচ্ছে rhetorical question বলে। দিস কুড এনকারেজ দ্য রিডার টু কনসিডার অ্যান আইডিয়া, কোনো একটা আইডিয়া কনসিডার করার জন্য এইটা ব্যবহার করা হয়, রিডারদেরকে উৎসাহিত করা হয়। অর মাইট হেল্প মেক এ স্টেটমেন্ট স্ট্রঙ্গার, কোনো কথাকে আরও শক্তিশালী করার জন্য এইটা rhetorical কোয়েশ্চেন ব্যবহার করা হয়। তারপর কমান্ড ব্যবহার করা হবে সেন্টেন্সের মধ্যে, তারপরে এক্সক্লেমেশন ব্যবহার করা হতে পারে,
তারপরে মাইনর সেন্টেন্স ব্যবহার করতে হবে। মাইনর সেন্টেন্সটা কি? যেমন হোয়াট নাও, মানে কোনো সাবজেক্ট ভার্বের কোনো বালাই নেই, মেইন কথাটা মানে অর্থটা বোঝা গেল, হোয়াট নাও, তাহলে এখন কি করব, এরকম কিছু, এগুলো মাইনর সেন্টেন্স বলে, এগুলো ব্যবহার হতে পারে। তারপরে কনসিডার করতে হবে বা বিবেচনা করতে হবে হোয়েদার সেন্টেন্সেস আর প্যারাগ্রাফস আর লং অ্যান্ড কমপ্লেক্স। যে সেন্টেন্সটা দেওয়া আছে বা যে প্যারাগ্রাফসের কথা বলা হচ্ছে সেটা কি অনেক লম্বা এবং জটিল, কন্টেন্ট সেভারাল ক্লজেস, অনেক ক্লজ আছে এখানে, অর সেভারাল ভার্বস, কিংবা অনেক ভার্ব রয়েছে, স্ট্রং, শর্ট অ্যান্ড সিম্পল, একই শর্ট আর সিম্পল সেন্টেন্সগুলো, কমিউনিকেটস ল্যাঙ্গুয়েজ কুইকলি অ্যান্ড ডিরেক্টলি, এবং যেটার মাধ্যমে ভাষাটা খুব দ্রুত এবং সরাসরি প্রকাশ করা হয়ে কমিউনিকেট করা হয়ে থাকে। তারপরে দেখতে হবে লুক অ্যাট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে হবে উইদিন দ্য সেন্টেন্সের ভিতরে, পার্টিকুলারলি ইন লঙ্গার ওয়ান্স, বড় বড় সেন্টেন্সে। কনসিডার কমেন্টিং অন দ্য ফলোয়িং ফিচার্স, ওয়ার্ড অর্ডার হ্যাজ ইনভার্সন, ওয়ার্ড অর্ডার ইনভার্সন আছে, এগুলো খেয়াল করতে হবে। রিভার্সাল অফ নর্মাল ওয়ার্ড অর্ডার, যেমন বিন ইউজ এখানে করা হয় কিনা, যেমন একটা ওয়ার্ড অর্ডারের মধ্যে দেখা যায় যে প্রথম শব্দ যেটা প্রথম থাকার কথা সেটা পরে চলে আসে, পরেরটা আবার আগে চলে আসে, এরকম একটা কয়েকটা ওয়ার্ড যদি পাশাপাশি থাকে সেটাকে রিভার্সাল বলে, রিভার্সাল অফ নর্মাল ওয়ার্ডস অর্ডার, এটা ইনভার্সন। আবার সেন্টেন্স প্যাটার্নটা হ্যাজ এ লিস্ট, যদি সেন্টেন্স প্যাটার্নের মধ্যে কিছু লিস্ট করা থাকে বা রিপিটিশন বারবার বলা হচ্ছে, বা ক্লাইম্যাক্স থাকে বা অ্যান্টি ক্লাইম্যাক্স থাকে, এগুলো খেয়াল করতে হবে। যেমন আই কেম, আই শ, আই কনকোয়েট, এই সেন্টেন্সটা দিয়ে আমরা কি বুঝি, এটা কিন্তু একটা খুব একটা ভালো বুঝার একটা বিষয় আছে সেখানে। কি এখানে লিস্ট অফ ভার্বস, ভার্বগুলো কেম, শ, কনকোয়েট ক্রিয়েটস এ সেন্স অফ অ্যাকশন, এখানে অ্যাকশানে ক্রিয়েট করছে তিনটা ভার্ব দিয়ে। তার রিপিটিশন অফ আই, আর বারবার আই বলাতে সাজেস্টেড ডমিনেটিং এগোস্টিক্যাল ক্যারেক্টার, ডমিনেটিং ক্যারেক্টার প্রকাশ করা হয়েছে আই দিয়ে। দ্য লিস্ট অফ ভার্বস অ্যাসেন্ট ইন অর্ডার অফ ইম্পর্টেন্স, এবং এই যে ভার্বগুলো লিস্ট করা হয়েছে এবং এটা অ্যাসেন্ট, কেমের পরে স আসছে, একটু সামনে বাড়ছে, স এর পরে কনকোয়ার্ট আরও বেশি, এটা হচ্ছে অ্যাসেন্ট অর্ডার, নিচের থেকে উপরের দিকে চলে যাচ্ছে অ্যাকশনের দিক দিয়ে, ইম্পর্টেন্সের দিক দিয়ে, লিডিং টু এ ক্লাইম্যাক্স, এবং এটা সর্বশেষে ক্লাইম্যাক্সে পরিণত হয়েছে। আরও খেয়াল করতে হবে যে হ্যাজ অ্যান্টিথেসিস বিন ইউজড, এখানে কি অ্যান্টিথেসিস ব্যবহার করা হয়েছে। অ্যান্টিথেসিসটা কি? অ্যান্টিথেসিস হচ্ছে যে দিস মিনস টু ব্যালেন্স অপোজিটস টুগেদার, একটা অপোজিট, দুইটা অপোজিট এখানে প্রকাশ করা হবে এই ওয়ার্ড, টু ক্রিয়েট এ কন্ট্রাস্ট, যেমন এখানে আছে দোজ দ্যাট আই ফাইট আই ডু নট হেট, দোজ দ্যাট আই গার্ড আই ডু নট লাভ, এখানে কন্ট্রাস্ট আছে, যেটার বিরুদ্ধে আমি যুদ্ধ করছি সেটা আমি ঘৃণা করি না, আমি ভালোবাসি, আর যারকে আমি গার্ড করি, আমি যাকে প্রোটেক্ট করি তাকে আমি ভালোবাসি না। W.B. Yeats একটা বিখ্যাত একটা কবিতার লাইন। তারপরে খেয়াল করতে হবে টেন্স আছে কীরকম টেন্স, কোন টেন্স ব্যবহার করেছে, প্যারেন্থিসিস ব্যবহার করা হয়েছে কি না সেটা খেয়াল করতে হবে, পাংচুয়েশনগুলো খেয়াল করতে হবে। এখন আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি, যে কমা, এখানে পাংচুয়েশনের কথা যেহেতু বলেছি, কমা কাকে বলে, ক্যান ইন্ডিকেট এ লিস্ট, কমা দিয়ে কী করা হয়, লিস্ট ইন্ডিকেট করা হয়। কোলনসটা কি, ইন্ট্রোডিউস কোটেশন ইন্ট্রোডিউস করার জন্য কোলন আমরা ব্যবহার করি, লিস্ট ইন্ট্রোডিউস করার জন্য কোলন ব্যবহার করা হয়। এক্সপ্লেনেশনস অ্যান্ড এক্সপ্রেশনস অফ প্রিভিয়াস স্টেটমেন্টস, এগুলা যখন প্রকাশ করি তখন আমরা কোলন ব্যবহার করি। সেমিকোলনটা কোথায় ব্যবহার করি, আমরা সেপারেট করার জন্য ফ্রেজগুলোকে ইন এ লিস্ট, একটা লিস্টে, তখন আমরা সেমিকোলন ব্যবহার করি। অ্যান্ড ইন্ডিকেট আ লিঙ্ক বিটুইন টু সেন্টেন্সেস, দুইটা সেন্টেন্সের মধ্যে একটা লিঙ্ক করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করি। হুইচ আর ক্লোজলি রিলেটেড, যে সেন্টেন্সগুলো খুব রিলেটেড। হুইচ ব্যালেন্স আর কন্ট্রাস্ট ইচ আদার, যেটা একটার সাথে আর একটা ব্যালেন্স অথবা কন্ট্রাস্ট রয়েছে। ইনভার্টেড কমাস আমরা ব্যবহার করি টু শো স্পিচ, কোটেশন, টাইটেল অ্যান্ড সার্কাসম, এগুলোর জন্য আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি। ড্যাশ কোথায় ব্যবহার করি, এ সিঙ্গেল ড্যাশ ওয়ার্কস লাইক এ কোলনের মতোই ড্যাশ ব্যবহার করা হয়। টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন, অন্য আরও বেশি ইনফরমেশন অ্যাড করার জন্য। ইট মাইট অলসো বি ইউজড ইনফর্মালি টু কনভে অ্যান আউটপোরিং অফ আইডিয়াস অর ইমোশনস,
আইডিয়া বা ইমোশন প্রকাশ করার জন্য 2 ড্যাশেস ক্যান ইন্ডিকেট প্যারেন্থেসিস, আর 2টা ড্যাশ একসাথে হলে প্যারেন্থেসিসে কাজ করবে। তারপরে হাইপেন্স, জয়েন 2 ওয়ার্ডস টুগেদার টু মেক এ কম্পাউন্ড ওয়ার্ড, আর হাইপেনটা ব্যবহার করা হবে দুইটা একটা শব্দের ভিতরে যদি আলাদা আলাদা কতগুলো শব্দ থাকে সেগুলোকে আমরা হাইপেন দিয়ে একসাথে করে দিই, মাঝে প্রত্যেকটা ওয়ার্ডের ফাঁকে ফাঁকে হাইফেন দেওয়া হয়। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে নো মার্কস আর অ্যাওয়ার্ডেড ফর আইডেন্টিফাইং এ টেকনিক অ্যান্ড গিভিং এ জেনারিক আনসার। ইউ মাস্ট এক্সপ্লেন দ্য ইফেক্ট অবশ্যই উল্লেখ করতে হবে of the technique and show how it helps the writer's argument, এবং এটা আর্গুমেন্টের যে রাইটার আর্গুমেন্ট আছে বা যেটা বলতে চাচ্ছেন রাইটার কীভাবে এই ওয়ার্ডটি দিয়ে এটা সম্ভব হয়েছে বা কীভাবে এটা প্রকাশ করছে। থিঙ্ক অ্যাবাউট হোয়াই ইট হ্যাজ বিন ইনক্লুডেড অ্যান্ড হোয়াই ইট ইজ ইফেক্টিভ, কেন এটাকে ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ডটি, কীভাবে এটা ইফেক্টিভ হয়েছে, এই বিষয়গুলো আনতে হবে। If a rhetorical question is used, যদি rhetorical question থাকে, why has it been used, কেন এটাকে ব্যবহার করা হয়েছে in this particular case, how does it affect the reader, কিভাবে রিডারকে প্রভাবিত করে, how does it help the writer's argument, কিভাবে রাইটার আর্গুমেন্টটাকে প্রকাশ করছে। if parenthesis is used included, যদি প্যারেন্থেসিস থাকে বা ব্র্যাকেট থাকে বা দুইটা কমার মাঝে কোনো শব্দ থাকে যেটাকে প্যারেন্থেসিস বলে, why has this extra information been added, কেন এই এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হলো, হাউ ডাজ ইট হেল্প দ্য রাইটার, কীভাবে রাইটার এটার মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন তার আইডিয়াটা, এগুলা খেয়াল করতে হবে। এরপরে প্রশ্ন থাকতে পারে টোনের উপরে, কোন টোনে কথা বলছেন রাইটার। দিস রেফার্স টু দ্য অ্যাটিটিউড দ্যাট রাইটার কনভেস টুয়ার্ডস এ সাবজেক্ট, দে মাইট বি প্যাশনেটলি ফর অর এগেনস্ট এ পার্টিকুলার টপিক and express this through various means. রাইটারের টোনটা কি, তিনি কি খুব রাগান্বিত নাকি খুব উৎফুল্ল, বা তার এখানে যেটি কথাটা প্রকাশ করেছেন তার মুডটা কি, কোন মুডে কথা বলছেন, এই বিষয়টা একটু টোন। ভেরিয়াস টোনসগুলো কীরকম, ইমোটিভ, ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে যদি ইমোটিভ টোন হয়, টু গেইন এ রেসপন্স ফ্রম দ্য রিডার। হিউমারাস যদি হয়ে থাকে তাহলে রাইটার মাইট ইউজ মকিং সামথিং, কোনো কিছুকে মক করলে হিউমারাস হবে, বিং অ্যাফেকশনলি হিউমারাস অ্যাবাউট সামথিং। লাইট হার্টেড হবে যখন রাইটার ইজ বিং প্লেফুল অ্যান্ড নট ওভারলি সিরিয়াস, খুব সিরিয়াস যদি না হয়ে থাকে প্লেফুল থাকে তাহলে লাইট হার্টেড বলা যাবে। আইরনিক বলা হবে তখনই যখন রাইটার উইল ক্রিটিসাইজ অর মক সামথিং, কোনো কিছুকে ক্রিটিসাইজ বা মক যদি করে তাহলে আইরনিক হবে, এটি হিউমারাস হয়। আর সার্কাস্টিক হবে রাইটারের টোন তখনই যখন রাইটার উইল সে দ্য অপোজিট অফ হোয়াট দে মেন, যা অর্থ প্রকাশ করে একটা শব্দ সেটার বিপরীত যদি কিছু বলতে চান সেটা দিয়ে তাহলে এটা সার্কাস্টিক হবে। অ্যাংরি প্রকাশ করবে বা অ্যাংরি টোন হবে যখন রাইটার উইল ফিল স্ট্রংলি অ্যাবাউট সামথিং। তারপরে গ্লুমি হবে দ্য রাইটার উইল হ্যাভ নেগেটিভ আউটলুক অন এ সিচুয়েশন, কোনো নেগেটিভ আউটলুক যদি প্রকাশ করেন কোনো বিষয় নিয়ে তখন আমরা বলবো যে রাইটারের টোন গ্লুমি। অ্যাংশিয়াস বলবো তখনই যে রাইটার উইল অ্যাপিয়ার অরিড অ্যাবাউট সামথিং, কোনো বিষয় সম্পর্কে খুব অরিড হলে আমরা বলবো অ্যাংশিয়াস। জয়ফুল বলবো দ্য রাইটার উইল অ্যাপিয়ার ফিলড উইথ হ্যাপিনেস, তখন আমরা বলবো জয়ফুল টোন। আর সরোফুল হবে দ্য রাইটার উইল অ্যাপিয়ার এক্সট্রিমলি স্যাড অ্যাবাউট সামথিং, তখন টু গেইন ফুল মার্কস ইন এ টোন কোয়েশ্চেন ইউ মাস্ট, যদি ফুল মার্কস আনতে হয় বা পেতে হয় তাহলে কি করতে হবে, আইডেন্টিফাই দ্য টোন বিং ইউজড, যে টোনটি ব্যবহার করেছে সেটা আইডেন্টিফাই করতে হবে। কোট অ্যান এক্সাম্পল হুইচ ইফেক্টিভলি শোজ দ্য টোন, একটা এক্সাম্পল দেওয়া হতে পারে, দিবেন যাতে করে এই টোনটা যেভাবে প্রকাশ পেয়েছে সেটা যাতে স্পষ্ট বোঝা যায়, কোটেশন কোড দিয়ে কোড করে যে এই টোনটা প্রকাশ হয়েছে এই কারণে, এই কোডটি ব্যবহার করে বলবেন যে এই কারণে আমরা বুঝতে পারলাম যে তার টোনটি এরকম। এক্সপ্লেন হাউ দ্য ওয়ার্ড চয়েস ইমেজারি সেন্টেন্স স্ট্রাকচার শোজ, কীভাবে ওয়ার্ড চয়েস বা ইমেজারি বা সেন্টেন্স স্ট্রাকচার দেখায় যে দিস ইজ দ্য টোন বিং ইউজড, এবং এই স্ট্রাকচার দিয়ে ইমেজারি দিয়ে চয়েস দিয়ে আপনি বলবেন যে এই টোনটা যে ব্যবহার করেছে এতে বোঝা যায়
যে টোনটা এরকম। রিমেম্বার টু ইউজ ইউর ওন ফর্মুলা হিয়ার, এখানে নিজস্ব কিছু ফর্মুলা ব্যবহার করবেন। নো মার্কস আর ইউজুয়ালি অ্যাওয়ার্ডেড ফর আইডেন্টিফাইং টোন অ্যালোন, শুধুমাত্র টোনটা বললেই কিন্তু নাম্বার আসবে না, স্পেশালি নট ইন এ ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন। এই ভাষার উপরে যদি প্রশ্ন করা হয় আপনাদের, আইডেন্টিফাই ইট ক্যান অনলি গেইন ইউ মোর মার্কস ইফ ইউ কাপল ইট উইথ অ্যানালিসিস অফ আনাদার টেকনিক, আরেকটা টেকনিকের সাথে একত্রে ব্যবহার করে সেটা উত্তরটা দিতে হবে। দিস মে বি হাইপারবোল বা ইউফেমিজম, পান, এটসেট্রা ইত্যাদি। জাস্ট মেক শিওর ইউ আইডেন্টিফাই দ্য টেকনিক্স অ্যান্ড এক্সপ্লেন দিস ইফেক্টস। দ্য ফর্মুলা ফর এ টোন কোয়েশ্চেন, টোন কোয়েশ্চেন আসলে ফর্মুলাটা, উত্তরের ফর্মুলাটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ ইফেক্টিভ ইউজ অফ টোন ইজ, এটা যে টোনটা ব্যবহার করা হচ্ছে এই টোনটার কথা বলবে। হোয়ার দ্য টোন ইজ ড্যাশ, সেখানে টোনটা এরকম, ইউজড বাই দ্য রাইটার টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট, এই ইমপ্রেশন দেওয়ার জন্য এই টোনটা ব্যবহার করা হচ্ছে। দিস ইজ শো থ্রু, এবং এটা বোঝা যায় এই কারণে, তখন আপনি এখানে কোটেশন বা অন্য এক্সপ্রেশনটা তুলে ধরবেন যেটা রাইটার প্রকাশ করেছে। এবার আসা যাক কনটেক্সট কোশ্চেন যদি থাকে তখন কীভাবে উত্তর করতে হবে। ইফ ইউ আর আস্কড টু এক্সপ্লেইন দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইউ আর আনফ্যামিলিয়ার উইথ, যে শব্দটা বলা হচ্ছে যদি আনফ্যামিলিয়ার হন, ইউ উইল অফেন বি এবল টু ওয়ার্ক অন ইট আউট ফ্রম দ্য ওয়ার্ডস অ্যারাউন্ড ইট, এই ওয়ার্ডের আশেপাশে কোনো ওয়ার্ড দিয়েও আপনি গেজ করতে পারেন বা উত্তরটা লিখতে পারেন। সো স্ট্রাকচার ইউর আনসার লাইক দিস, তখন স্ট্রাকচার আনসারটা এরকম করবেন। দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটা বলবেন যে এই যে ওয়ার্ডটা অর্থ বলতে বলেছে, তখন বলবেন দ্য ওয়ার্ড ড্যাশ মিনস ড্যাশ, its meaning can be worked out from the context where the word dash, এই ওয়ার্ডটি suggest that, বুঝায় যে, তারপর something ... Linked questions. You may be asked to comment on how a writer's argument is structured. It may be helpful to look at what is called a linking sentence. Look at one sentence, either in the middle or at the start of the paragraph. Identify and quote the word phrase which links back to the idea in the previous section and explain those ideas. অনেক সময় লিঙ্ক থাকে একটা প্যারাগ্রাফের ভিতরে, প্রথম শেষে এরকম, এগুলো আইডেন্টিফাই করতে হবে। Identify and quote the word phrase which link back to the ideas in the next section and explain those ideas. যেটা স্ট্রাকচারটা এরকম যে in the sentence the word dash link back to the idea dash in the previous section and the word dash link forward to the idea dash in the next lines. এরকম লিঙ্কিং ইনফরমেশন যদি থাকে তাহলে এইভাবে লিখতে হবে। এখানে কতগুলো রিমাইন্ডার আমি দিয়ে দিচ্ছি যে ইফ এ কোয়েশ্চেন হ্যাজ ইউ নেক্সট টু ইট, তখন এটা বুঝে যাবে ইট ইজ আন্ডারস্ট্যান্ডিং question, and you must use your own words as far as possible to prove that you understand the passage. Look out for context and link questions here too. এখানে প্যাসেজটা যদি বলা হয় আন্ডারস্ট্যান্ডিং এর উপর প্রশ্ন করা হয় যে আপনি বুঝতে পেরেছেন কিনা, তখন ইউ থাকতে পারে, সেটা ইউ দেখে বুঝে যায় এটা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, তখন আর নিজের ভাষায় লিখবেন। তারপরে ইফ এ কোয়েশ্চেন হ্যাজ এ নেক্সট টু ইট, যদি কোয়েশ্চেনের সামনে এ থাকে তাহলে এটা বোঝা যাবে এটা অ্যানালাইসিস করতে বলা হয়েছে বা অ্যানালাইজ করতে বলা হয়েছে, এটা অ্যানালাইজ ল্যাঙ্গুয়েজ। সো ইউ উইল বি ইউজিং ইউর ফর্মুলা, সেখানে ফর্মুলাটা দেওয়া আছে, সেভাবে লিখতে হবে। আর যদি ইফ এ কোয়েশ্চেন হ্যাজ ই নেক্সট টু ইট, তাহলে বুঝে যাবে এটা হচ্ছে ইভ্যালুয়েশন বা ইভ্যালুয়েট করতে বলা হয়েছে। ইউ উইল বি আস্কড টু গিভ ইউর অপিনিয়ন অন দ্য ইফেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ইফেক্টটা কী সেটা evaluate করতে বলা হয়েছে। You will most likely also analyze language, but remember to explain why it is effective, এবং কেন এটা ইফেক্টিভ সেটাও বলতে হবে। তারপরে if you are asked to comment on language, then you can get, যদি কোনো ল্যাঙ্গুয়েজের উপর কমেন্ট করতে হয় তাহলে you can discuss, আপনি ওয়ার্ড চয়েসের উপর কথা বলতে পারেন, ইমেজারের উপরে, টোনের উপরে, সেন্টেন্স স্ট্রাকচারের উপরে, তাহলে সমস্যা নেই। If a language question is worth 4 marks, then you must comment on more than one technique. 4 মার্কস থাকলে সেটা 4 মার্কসের মতো লিখতে হবে, 3 মার্কস থাকলে 3 মার্কসের উপর লিখতে হবে, সেখানে ওয়ার্ড চয়েস and one on structure would be fine.
মানে নাম্বারের উপর ভিত্তি করে উত্তরটা বড় হবে না ছোট হবে সেটা ডিপেন্ড করবে। বি স্পেসিফিক ইন অল ইউর অ্যানালিসিস ক্ষেত্রে কি স্পেসিফিক হতে হবে। তাহলে থ্যাংক ইউ।